এই ভিডিও টাইটেলে দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা রাইটিং শিখব এবং সেটা নিউজ পেপারের মতন করে শিখব। সো নিউজ পেপারের মতো রাইটিং শিখতে হলে আমরা নিউজ পেপারের কিছু সেন্টেন্স অ্যানালাইসিস করবো, আসলে সেন্টেন্সগুলো কীভাবে তারা করে, কোন কোন জিনিসগুলোতে আমাদের ফোকাস রাখতে হয়। অ্যাট দ্য সেম টাইম আলোচনা করব হচ্ছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8 শুরু হতে যাচ্ছে, ওই ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8 সম্পর্কে বিস্তারিত জানাবো। অ্যাট দ্য সেম টাইম ওই ব্যাচে আমার এই ফ্রি হ্যান্ড রাইটিং বই, যেটা বাজারে এখন প্রায় জনপ্রিয় একটি বই হতে যাচ্ছে, এই বইটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আমার ভয়েস ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। আমরা আজকের একটা আর্টিকেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক 900 কোটি টাকার একটা ফান্ড গঠন করতেছে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য। এখন এই আর্টিকেলটার কিছু সেন্টেন্স অ্যানালাইসিস করে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে নিউজ পেপারের সেন্টেন্সগুলা, নিউজ পেপারের বাক্যগুলা কীভাবে তারা স্ট্যান্ডার্ড করে, কোন কোন জিনিসগুলা তারা যুক্ত করে, কোনগুলা তারা ফোকাস রাখে, কিভাবে করলে আমাদের রাইটিংটা স্ট্যান্ডার্ড হবে, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। ওকে, সো আমার সাথে অনেকে যুক্ত হচ্ছেন, আপনারা দ্রুত যুক্ত হন, আমি ক্লাসটা শুরু করি। যেহেতু কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া লাইভ ক্লাস, যারা অলরেডি যুক্ত হবেন তারা ফোকাস করবেন ক্লাসটাতে। দেখেন, হেডিংটা আমি খুব বেশি আলোচনা করব না, কারণ হেডিংয়ে সেন্টেন্স মেনটেন করা হয় না, অর্থাৎ বেসিক্যালি একটা নর্মাল সেন্টেন্স যেমন হয় হেডিং তেমন হয় না। হেডিংয়ে কখনো কখনো পুরো একটা সেন্টেন্স হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একেবারে 99% সময় ব্যবহার করে, কখনো কখনো কোনো সেন্টেন্সই হয় না, এটাকে ফ্রেজ আকারে তৈরি করতে হয়। হেডিংটা জাস্ট পড়ে যাব, কিন্তু অ্যানালাইসিস করবো আমরা মূল আর্টিকেল থেকে যে একটা এই সেন্টেন্সটা তারা কিভাবে কোন কোন জিনিসগুলো যুক্ত করার কারণে এই সেন্টেন্সটা স্ট্যান্ডার্ড হলো, এটা কেন আমাদের কাছে পড়তে ভালো লাগে বা আমরা দেখে মানে অনেক বেশি ইমপ্রেসড হই যে এই বাক্য, এই ধরনের বাক্য আমি নিজেও তৈরি করতে চাই, আমি কেন পারি না, মানে আপনারা কেন অনেকেই পারেন না, এই ব্যাপারগুলো আমি ফোকাস করার ট্রাই করব। সো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। সো লেটস বিগিন। দেখেন, বিবি মানে বাংলাদেশ ব্যাংক, টু লঞ্চ, লঞ্চ মানে যাত্রা করা বা শুরু করা। এই লঞ্চ কিন্তু আমরা যেই বরিশাল চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য যে লঞ্চ ব্যবহার করি সেই লঞ্চই, ওকে। কিন্তু এটার দুইটা অর্থ আছে, একটা অর্থ হচ্ছে শুরু করা বা যাত্রা করা। কত কত টাকা? 900 কোর ফান্ড ফর স্টার্ট আপস। স্টার্ট আপস মানে হচ্ছে নতুন যে বিজনেসগুলো হয়, হ্যাঁ, এগুলাকে বলা হয় হচ্ছে স্টার্ট আপ, ওকে। আচ্ছা, উদ্যোগগুলা, উদ্যোক্তা, অন্টারপ্রেনারশিপ যেটাকে বলি আমরা, এই কথাটা কে বলছে? গভর্নর আহসান এইচ মনসুর অ্যাট ইনভেস্টমেন্ট সামিট, বিনিয়োগ সম্মেলন চলতেছে বাংলাদেশে, এই সম্মেলনের মধ্যে এই গভর্নর সাহেব এই কথা বলছেন। আমাদের মূল আলোচনা আমরা শুরু করব এই বাক্যটা থেকে, বেসিক্যালি সরি একটু ওয়েট, হ্যাঁ হ্যাঁ, আমাদের মূল সাব হেডিংটা থেকে শুরু করি আমরা, একটু সবাই ফোকাস করার চেষ্টা করেন। কি বলছে? হি সেইড, সে বলেছিল যে, হি সেইড, সে বলেছিল যে, দ্যাট মানে হচ্ছে যে, এইটা নর্মালি একটা বাক্য, নর্মাল বাক্য। আমরা অনেক সময় হি সেইড না বলে হি মেনশন, সে উল্লেখ করেছিল যে, হি মেনশন দ্যাট এরকম বলি, অথবা আই নোটিস দ্যাট, ফর এক্সাম্পল নোটিসড দ্যাট, অথবা এরকম হইতে পারে আই দে ক্লেইম দ্যাট, তারা দাবি করেছিল যে, ক্লেইমড দ্যাট, দ্যাট। এই যে আমি এইখানে কিন্তু ক্লেইমড, দে ক্লেইমড, তারা দাবি করেছিল, দ্যাটের পরে পুরো আরও একটা সেন্টেন্স আমরা যুক্ত করি, তাহলে তখন আমার সেন্টেন্সটা অনেকখানি অ্যাডভান্স হয়ে যায়, ওকে। যে বোঝাইতে আমরা দ্যাটটা ব্যবহার করি। এখন খেয়াল করেন তো, এই সেন্টেন্সটার মধ্যে মানে এই সাবহেডিংটার মধ্যে যে কাজটা করা হয়েছে, এইটা একটা, এখানে একটা সেন্টেন্স, দ্যাট দ্বারা পুরো আরও একটা সেন্টেন্স ব্যবহার করছে তারা এই সেন্টেন্সটা, এবং এটা দেখতে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং বড় একটা সেন্টেন্স হয়েছে। এটা কিভাবে এত বড় সেন্টেন্স হয়ে গেল বা এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স হইলো, এই ব্যাপারটা এখন এক্সপ্লেন করব। খেয়াল করেন, অ্যান অফিসিয়াল সার্কুলার, এটা তো আমরা সবাই বুঝবো, এটা একটা সাবজেক্ট। অ্যান অফিসিয়াল সার্কুলার, একটা আনুষ্ঠানিক বা অফিসিয়াল বিজ্ঞপ্তি বলতে পারি আমরা, বিজ্ঞপ্তি। এবার এটাই মূলত আমাদের সাবজেক্ট। আপনি এই অংশটা বাদ দেন, এটা বাদ দিয়ে দেন, দিয়ে আপনি এখান থেকে ওইখানে আসেন। অ্যান অফিসিয়াল সার্কুলার উইল বি ইস্যুড সুন,
সুন মানে শীঘ্রই। আপনি চাইলে এখানে আরো সুন্দর করতে পারেন, সুন না বলে আপনি বলতে পারেন ভ্যারি সুন, খুব শীঘ্রই, ভ্যারি সুন। এখন খেয়াল করেন, অ্যান অফিসিয়াল সার্কুলার উইল বি ইস্যুড, এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, আমরা বুঝতে পারতেছি কেন করা হয়েছে, বা প্যাসিভ ভয়েসগুলো আমরা কখন করি। কারণটা হচ্ছে আপনার কোনো একটা কাজ কে করলো সেটা হচ্ছে ওই কাজটা যদি গুরুত্বপূর্ণ হয় তখন আমরা এটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করি। সাধারণত আমরা আমরা একটা সেন্টেন্স দুইভাবে করি, যেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বলি। এটা নাম মনে রাখার দরকার নেই। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে নর্মালি যে ব্যক্তি নিজে যদি কাজটা করে তখন সেই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি যে ফর এক্সাম্পল দে আর ডিসকাসিং, তারা আলোচনা করতেছে, ফর এক্সাম্পল। এখন এই আলোচনা করার কাজটা কারা করতেছে? এই তারা গুরুত্বপূর্ণ। আলোচনার কাজটা কে করতেছে এটা গুরুত্বপূর্ণ, তাই সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। ওকে, এখন কে করতেছে একটা কাজ সেটার চেয়ে যদি ওই কাজটা গুরুত্বপূর্ণ হয়, অথবা ওই ব্যক্তি অথবা ওই বস্তু যদি কাজটা নিজে না করতে পারে, যেমন খেয়াল করুন তো, অফিসিয়াল সার্কুলার কি নিজেকে নিজে ইস্যু করতে পারে? ইস্যু করা মানে জারি করা, প্রকাশ করা হইতে পারে। অফিসিয়াল সার্কুলার কি নিজেকে নিজে প্রকাশ করতে পারে? পারে না। এটা কেউ একজন প্রকাশ করে, কিন্তু কে প্রকাশ করলো এইটার চেয়ে কি প্রকাশ করা হইতেছে অফিসিয়াল সার্কুলার এটা গুরুত্বপূর্ণ। তখন আমি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এখন করার পরে আমি দেখলাম যে এটা তো নিজে নিজে করতে পারে না, তার মানে প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েস সিস্টেম কি? আমি যদি ব্যবহারটা এরকম করি যে আমি করব, যাব, খাবো, তখন বলি হচ্ছে যেমন তারা আলোচনা করবে, দে উইল। আমি যদি বলি তারা আমন্ত্রণ জানাবে, ফর এক্সাম্পল দে উইল ইনভাইট। এখন এইভাবে না বলে, এখন কাজটা ইনভাইটের কাজটা কি করতেছে? দে। এখন এইভাবে না করে যদি ব্যাপারটা এমন হইতো তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, তখন কি তারা ওই ইনভাইটের কাজটা করতেছে? না, মানে আমন্ত্রণ জানানোর কাজটা তখন তারা করতেছে না, তখন তাদেরকে ইনভাইট করতেছে কেউ একজন। কে ইনভাইট করতেছে সেটা গুরুত্বপূর্ণ না, যেহেতু কাদেরকে ইনভাইট করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, তখন আমরা তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। আমরা ন্যাচারালি এগুলো শিখি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এভাবে আপনি রাইটিং শিখতে পারবেন না, কারণ আপনি কি পরীক্ষার হলে বসে বসে অ্যাক্টিভ টু প্যাসিভ কনভার্ট করবেন? না, আপনাকে ডিরেক্ট যে কথাটা আপনি লিখতেছেন এভাবে লিখতে হবে। তাহলে আপনি তারা যদি কাজটা করে ইনভাইট করা, দে উইল ইনভাইট, এখন তাদেরকে ইনভাইট করা হবে, তখন যেটা হবে তো কাদেরকে ইনভাইট করবে, এটা কে ইনভাইট করবে আমি জানি না, জানলেও সমস্যা নাই, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ না। যদি এটা মেনশন করার দরকার পড়ে আমরা শেষে বাই দ্বারা যুক্ত করব, বাই। যেমন আমি যদি বলি আমাকে দ্বারা তাদেরকে ইনভাইট করা হবে, ওকে, তাহলে তারা গুরুত্বপূর্ণ এই জন্য তাদেরকে সাবজেক্ট, কিন্তু তারা কাজটা করতেছে না, ইনভাইটের কাজটা তারা করতেছে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে ইনভাইট করা হবে, ফিউচার টেন্স। তাহলে কি করতে হবে? ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে এই টেন্সের তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে, উইল বি। এবং ইনভাইটের 3 নাম্বার ফর্ম উইল বি ইনভাইটেড। দে উইল বি ইনভাইটেড কার দ্বারা? বাই মি, আমার দ্বারা। এইটা ইম্পর্টেন্ট না, এটা মেনশন করলেও পারে না করলেও পারে, এটা আপনার উপর নির্ভর করবে। এখন খেয়াল করেন তো, অনেকের মাঝে একটা কোয়েশ্চেন, আমি পুরো সেন্টেন্সটাতে আসবো, জাস্ট এই জায়গাটা একটু বোঝাই নিয়ে যারা নতুন রাইটিং শিখতেছেন। প্যাসিভ ভয়েস কিন্তু আমি এইভাবেই আলোচনা করি, প্যাসিভ ভয়েসের ক্লাসের স্টার্টিং ক্লাসটা, বেসিক ক্লাসটা আমি এইভাবেই আলোচনা করি, তারপরে আমরা যাই হচ্ছে প্র্যাকটিসে বা অ্যাডভান্সে। এটা আমার বইয়েও আছে, ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে প্যাসিভ ভয়েসের একটা আলোচনা, বিশাল আলোচনা আছে। ওকে, ফ্রি হ্যান্ড রাইটিং এই বইটা এখন সবাই সারা দেশে অর্ডার করতেছে। বইটা আমি যেটা চেষ্টা করছি, গ্রামারের টপিক ধরে আলোচনা না করে আমি শব্দ ধরে আলোচনা করার চেষ্টা করছি। টেন্স আর ভয়েস আলোচনা করার পর আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করা আলোচনা করি নাই, ডিরেক্ট প্যাসিভ সেন্টেন্স কীভাবে তৈরি করবো এটা আলোচনা করছি। তারপরে আমি চলে গেছি শব্দ ধরে, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ। তারপর ধরেন আপনি ধরেন ফর এক্সাম্পল সুন আফটার, অ্যাজ সুন অ্যাজ। তারপর ধরেন এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলা দিয়ে কীভাবে আপনি বাক্য তৈরি করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক। যেমন আপনি হ্যাভ টু দ্বারা কীভাবে বাক্য তৈরি করবেন, আই হ্যাভ টু গো দেয়ার টু মিট দ্যাম,
তাদের সাথে দেখা করতে আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। তাহলে হ্যাভ টু একটা টপিক বানায় আমি ওটাকে আলোচনা করছি। শুড হ্যাভ নিজে একটা টপিক। আমি যদি বলি যে আমার তার তার সাথে এই ব্যাপারটা আলোচনা করা দরকার ছিল বা উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ ব্যবহার করি। আমরা আরো ভালোভাবে আলোচনা করতে পারতাম, কুড হ্যাভ দিয়ে এই ধরনের বাক্য তৈরি করি। সরকার এই ব্যাপারটা দ্রুত সমাধান করতে পারতো, কুড হ্যাভ দিয়ে আলোচনা করতে। কুড হ্যাভ হচ্ছে এই বইয়ের একটা টপিক। ব্যাপারটা বুঝেন? আসেন, এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন হতে পারে যে ভাই আপনি লিখছেন দে উইল বি ইনভাইটেড বাই মি, তারা আমার দ্বারা আমন্ত্রিত হবে বা আমার দ্বারা তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। এই কথাটাকে এইভাবে না বলে আমি তো এইভাবে বলতে পারি যে আমি তাদেরকে ইনভাইট করব, আই উইল ইনভাইট দেম। এভাবেও তো বলতে পারি, আই উইল ইনভাইট দেম, ইনভাইট দেম। সেম কথাটাকে একইভাবে এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমি কেন এইভাবে দিব? প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা এই জায়গায়, কে ইনভাইট করলো সেটা গুরুত্বপূর্ণ না। যখন কাকে ইনভাইট করবো সে গুরুত্বপূর্ণ, তখন তাকে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করি। বুঝেন? এই অফিসিয়াল সার্কুলার কে পাবলিশ করবে আমার দরকার আছে জানার? সরকার করবে, আমি হয়তো মনে মনে জানিও বা আমার উল্লেখ করার কোনো দরকার নাই, কিন্তু আমার অফিসিয়াল সার্কুলারটা গুরুত্বপূর্ণ, তাই আমি অফিসিয়াল সার্কুলারকে সাবজেক্ট আকারে ব্যবহার করব। এখন সে তো আর নিজেকে নিজে প্রকাশ করতে পারে না, দে তো আর তাকে নিজেকে নিজে ইনভাইট করতে পারে না, কেউ একজন তাকে ইনভাইট করে, তখন প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের সিস্টেম হচ্ছে আমার কথার এন্ডিংটা যেভাবে শেষ হয়। যেমন ধরুন আমি বললাম সে সেখানে গিয়েছে, গিয়েছে, হ্যাঁ, ফর এক্সাম্পল তারা আলোচনা করেছে, করেছে, গিয়েছে, খেয়েছে, এ ধরনের বাক্য আমরা হ্যাজ অথবা হ্যাভ। আলোচনা করে ইংলিশ কি? ডিসকাসড হবে। এখন হবে ডিসকাসড, হ্যাভ ডিসকাসড অথবা হ্যাজ ডিসকাসড। যদি তারা হয় তাহলে হবে দে হ্যাভ ডিসকাসড, তারা আলোচনা করেছে, আলোচনা করেছে। এখন খেয়াল করেন, করেছে, গিয়েছে, এই ধরনের এন্ডিংগুলোর ক্ষেত্রে আমরা এটাকে পারফেক্ট টেন্স বলি। পারফেক্ট টেন্স মুখস্থ করার দরকার নেই। যদি এইভাবে এন্ডিং হয় তাহলে হ্যাভ হ্যাজ তারপর ডিসকাসড হবে, মানে ডিসকাস ভার্বটা 3 নাম্বার ফর্ম। এরকম করে শেখার চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল ওয়েতে। এখন যদি এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়, বিষয়টি আলোচনা করা হয়েছে, ওই যে করেছে, গিয়েছে, খেয়েছে, হয়েছে, মেরেছে, ধরেছে, তার মানে শেষের এন্ডিংটা মিলতেছে, আমার আইডিয়াটার এন্ডিংটা মিলতেছে কথাটার, তার মানে আমি বুঝতে পারতেছি এটা একটা পারফেক্ট টেন্সের ধারণা, মানে এখানে একটা হ্যাভ এর ব্যাপার আছে। কিন্তু বিষয় তো আর নিজেকে নিজে আলোচনা করতে পারে না, তার মানে শুধু হ্যাভ এজ বলবে না, হ্যাভ এর পরবর্তী যে অক্সিলারি ভার্ব আছে, মানে পরবর্তী টেন্সের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাজ বিন। আর প্যাসিভ ভয়েস মানে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে ডিসকাসড, ডিসকাস। তাহলে দ্য ইস্যু, বিষয় মানে ইস্যু বলতে পারি বা দ্য টপিক বলতে পারি। দ্য টপিক হ্যাজ বিন ডিসকাসড, বিষয়টি আলোচনা করা হয়েছে। এইভাবে করে বেসিক্যালি আপনার প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হবে। আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট, প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করেন, আপনার লার্নিং মেথডটা স্লো হয়ে যাবে, যেটা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনার রাইটিং আর স্পিকিং কোনো কিছুই শেখা হবে না। সো এই কনভার্টের ব্যাপারটা আমি আমার বইয়েও রাখি নাই, ইভেন আমি আমার কোর্সে এভাবে করে পড়াই না। সো আমার যে সামনে ব্যাচ আসতেছে সেটা হচ্ছে ব্যাচ 8। ওকে, এখন এই ভিডিওটা আমি যখন করতেছি তখন 2025 সাল, যেহেতু ভিডিও অনেক দিন ধরে ইউটিউবে, ফেসবুকে থেকে যায়, ফেসবুকে থাকবে না, ইউটিউবে থেকে যায় এখন ফেসবুকের পলিসি চেঞ্জ করার কারণে। সো 25 সালের এপ্রিল মাসে, এপ্রিলের 24 তারিখ আমার ব্যাচ 8 শুরু হবে, ব্যাচ 8। এইটা ঠিক একইভাবে আগের ব্যাচ 1 থেকে ব্যাচ 7 যেভাবে যেই স্টাইলে পড়াইছি ওই একইভাবে পড়াবো। পার্থক্য শুধু একটা জিনিস থাকবে, আগে আমার বই ছিল না, কাউকে বই রেফার করি নাই, কিন্তু এখন আমার নিজের বই আছে, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, এবং আমি যেই স্টাইলে ক্লাসে পড়াই ওই স্টাইল করেই শব্দ ধরে বই আলোচনা করা হয়েছে। এবং এই ব্যাচে এই বইটা পুরোটা শেষ করব, পুরো বইটা শেষ করব। আগের ব্যাচগুলোতে এই বইয়ের বেশিরভাগ টপিকই পড়াইছি, এমন না যে আগের ব্যাচগুলা মানে পড়াই নেই, এমন না। ওই এক্সপিরিয়েন্স থেকে মূলত বইটা লিখছি। অনেকে কোর্সের মধ্যে অনেক সময় ফ্রি হ্যান্ড রাইটিং বই সাজেশন চান, সো তখন আমি ভালো ভালো বই সাজেস্ট করতে পারতাম না। এখন আমি নিজে যেহেতু এটা নিজে লিখেছি, সো এটার
আমি নিঃসন্দেহে আপনাদেরকে সাজেস্ট করতে পারি ইউ ক্যান। আপনার বইটা কেনার দরকার নেই, আপনি বইটা কন্টেন্ট লিস্টটা দেখেন, কয়েকটা টপিক আলোচনা দেখেন, তারপরে আপনি ডিসিশন নেবেন এই বইটা আপনি নেবেন কিনা। এবং এই বই নিয়ে কোর্স করতে হবে এমন না, কোর্স না করে নিজে পড়তে পারলে কোর্স করার দরকার নেই। কোর্স মূলত আমার সবসময় চলমান থাকবে, ব্যাচ 7-এর পর এখন ব্যাচ 8, তারপরে 9 আসবে কয়েক মাস গ্যাপ দিয়ে, এরকম ব্যাচ আসতে থাকবে। কিন্তু ওই ব্যাচগুলোতে এই বইটাই করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোর্স করলে কি বই কিনতেই হবে? না, বই কিনতে হবে এমন কোনো ইয়া নাই। কোর্স করলে বই না কিনেও বুঝতে পারবেন, তবে বইটা থাকলে বুঝতে সুবিধা, সরাসরি বই দেখে পরবর্তীতে প্র্যাকটিসও করতে পারবেন, এটা হচ্ছে কথা। ওকে, ব্যাচের কোর্স ফি আমার সব সময় একই রকম থাকে, কোনো ডিসকাউন্টের ব্যাপার স্যাপার নাই। 2000 টাকা কোর্স ফি ধরে 50% ডিসকাউন্ট দেওয়ার কোনো মানে হয় না। আমার সবসময় কোর্স ফি 1020 টাকা, আর বইয়ের দাম হচ্ছে 400 টাকা। সারা দেশে সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি চার্জ ফ্রি। আর হোম ডেলিভারি নিতে চাইলে ঢাকার ভিতরে স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। স্ট্রিট ফাস্টের মাধ্যমে ঢাকার ভিতরে 40 টাকা, ঢাকার বাইরে 70 টাকা। বেসিক্যালি মূলত এগুলো 60 টাকা লাগে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে 100 থেকে 120 টাকা লাগে। ওগুলো আমাদের নিজেদের ইয়া থেকে করব, যেহেতু লাইব্রেরি অল্প কিছু লাইব্রেরিতে আমরা বইটা দিতে পারছি। ঢাকার ভিতরে দুইটা 3টা লাইব্রেরিতে আছে, ঢাকার বাইরে কয়েকটা লাইব্রেরিতে আছে। সো এর বাইরে যারা নিতে চায় তারা আমাদের থেকে নিবে। আমাদের যেহেতু লাইব্রেরিতে একটা কমিশন দিতে হয়, লাইব্রেরি যারা সেল করেন, তো ওই কমিশনটাই মূলত আমরা আমাদের কুরিয়ার চার্জটা আপনাদের জন্য এইভাবে করে ডিসকাউন্ট বা ফ্রি করে দিয়েছি আর কি। ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আমার মাঝে কোনো লুকোচুরি নাই, ঠিক আছে। আপনি আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আমি কিভাবে নেই পেজে মেসেজ করলে আগের বিভিন্ন ব্যাচগুলো ডেমো ক্লাস আমরা একটা দুটো ডেমো ক্লাস আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আছেন যে আলোচনায় মূলত ছিলাম, তারা এই বাক্যটাকে কিভাবে এত সুন্দর করলো। অ্যান অফিসিয়াল সার্কুলার কি করা হবে? পাবলিশ করা হবে। তাহলে উইল বি ইস্যু ভার্বের 3 নম্বর ফর্ম সুন, খুব শীঘ্রই। এখানে ওরা যেটা করছে আপনার এই অ্যান অফিসিয়াল সার্কুলার রিগার্ডিং দ্য ইনিশিয়েটিভ, অফিসিয়াল সার্কুলার সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন সাথে যুক্ত করে দিছে। রিগার্ডিং মূলত হচ্ছে অ্যাবাউটের পরিবর্তে ব্যবহার করি আমরা। এটা আমার বইয়ের একটা আলোচনায় আছে, একটা সম্ভবত একটা টপিক কি তৈরি করা হয়েছে রিগার্ডিং দিয়ে। লেট মি ফাইন্ড, হ্যাঁ, আপনি যদি 255 নম্বর পেজে যান, অ্যাজ অফ অ্যাজ টু রিগার্ডিং, অ্যাজ অফ অ্যাজ টু আর একটা হচ্ছে রিগার্ডিং, এই 35 নাম্বার টপিকের 255 নম্বর পেজে এই বইয়ের এই 3টা টপিক মিলে একটা চ্যাপ্টার করা হয়েছে মূলত। যদিও এরা ইন্টারকানেক্টেড, ব্যাপারটা এমন না, যেমন এটা ইন্টারকানেক্টেড, অ্যাজ টু আর রিগার্ডিং এর মধ্যে সম্পর্ক আছে। এই দুইটাই অ্যাজ টু এবং রিগার্ডিং দুইটাই অ্যাবাউটের পরিবর্তে আমরা ব্যবহার করি। এগুলো মূলত লেখার মান বাড়ানোর জন্য আমরা সবসময় অ্যাবাউট দিয়ে লিখে অভ্যস্ত। হ্যাঁ, এটা ফর এক্সাম্পল আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট রিগার্ডিং দ্য ইস্যু। একটু খেয়াল করেন, আই ডোন্ট ওয়ান্ট, কি চাই না আমি, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট অন দ্য ইস্যু বলতে পারি, অ্যাবাউট দ্য ইস্যু বলতে পারি। এটার পরিবর্তে আমি আর একটু স্ট্যান্ডার্ড করলাম রিগার্ডিং দ্য ইস্যু। এই ইস্যুটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না, তাহলে রিগার্ডিং ব্যবহার করছি। এই সম্পর্কে বোঝাইতে আমরা অ্যাবাউট ব্যবহার করি, রিগার্ডিং ব্যবহার করি, আর একটা হচ্ছে অ্যাজ টু ব্যবহার করি। অ্যাজ টু, এই রিগার্ডিং আর অ্যাজ টু সম্পর্কে আলাদা টপিক আছে, ওই টপিকে বলে দেওয়া হয়েছে যে এরা অ্যাবাউটের পরিবর্তে ব্যবহার করা হয়। তার মানে আপনি যদি এখন অ্যাবাউটের পরিবর্তে সম্পর্ক বোঝাইতে, তার সম্পর্কে আমার ধারণা ভালো না, আমি এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না, সরকার এই বিষয়টি নিয়ে বা এই বিষয়টি সম্পর্কে বিস্তর আলোচনা করেছে, তখন আপনি রিগার্ডিং বা অ্যাজ টু ব্যবহার করতে পারবেন। তখন আপনার লেখার মানটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে। সো আমাদের যেটা উদ্দেশ্য থাকবে ক্লাসে এভাবে, এই বইটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8-এ এই বইটা পুরোটা শেষ করবো ইনশাল্লাহ। সো এই বইয়ে কি কি টপিক আছে, মানে কন্টেন্ট লিস্টার ভিতরে কি কি টপিক আছে এটা দেখতে এবং বইয়ের কিছু পেজ দেখতে আমাদের এই জয়েন ইংলিশের পেজে মেসেজ করবেন। কিংবা আপনারা একটা কাজ করতে পারেন, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমাদের একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01804256236। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কিংবা ডিরেক্ট কল করতে পারেন। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে ওরা যে জিনিসটা করছে,
এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছেন এন অফিস সার্কুলার কি সম্পর্কে, অফিসিয়াল সার্কুলারটা কি সম্পর্কে, ইনিশিয়েটিভ সম্পর্কে, যে উদ্যোগটা সরকার নিতেছে উদ্যোগটা সম্পর্কে এই অফিসিয়াল সার্কুলারটা উইল বি ইস্যুড সুন, খুব শীঘ্রই ইস্যু করা হবে। এতক্ষণ প্যাসিভ ভয়েস আলোচনা করছি, পাশাপাশি এই শব্দটার সাথে এক্সট্রা ইনফরমেশনটা রিগার্ডিং দিয়ে যুক্ত করার ব্যাপারটা আলোচনা করছি, যার কারণে স্ট্যান্ডার্ড সেন্টেন্স একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয়েছে। আমরা এর চেয়ে আরেকটু অ্যাডভান্স সেন্টেন্স দেখার চেষ্টা করি, চলেন। আমি একটা র্যান্ডম সেন্টেন্স নিই আর্টিকেলটা থেকে। একটু ওয়েট, হ্যাঁ। এইখানে একটু খেয়াল করেন, আমার ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে আমি যে টপিকগুলো বানাইছি, এই যে ইয়েট আছে না, স্টিল আছে না, এগুলো আমরা কিভাবে ব্যবহার করি, ইয়েট স্টিলের মধ্যে পার্থক্য কি, ইয়েট স্টিল অলরেডি, ইয়েট স্টিল অলরেডি, এগুলোর পার্থক্য কি এই বইয়ে আছে। এই বইয়ের একটা বিশেষ সুন্দর চ্যাপ্টার বা খুব অ্যাট্রাকটিভ চ্যাপ্টার হচ্ছে ডাউট সলভ। ডাউট সলভে আমাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে না, যেমন ধরেন আপনার এমন হইতে পারে যে ভাই আমি প্রায় সময় দেখি কোনো কোনো জায়গায় ব্যবহার করে কন্টিনিউয়াসলি, সে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, কোনো কোনো জায়গায় ব্যবহার করে কন্টিনিউয়ালি। তাহলে এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি, কোন জায়গায় কন্টিনিউয়ালি ব্যবহার করব, কোন জায়গায় কন্টিনিউয়াসলি ব্যবহার করব, দুইটার মধ্যে পার্থক্য আছে এবং সুন্দর একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এটা আপনি এই বইয়ের 326 নম্বর পেজের দিকে, এটা 326 নম্বর পেজে আপনি পাবেন। তারপর দেখেন আমরা সাম 3 ভাবে ব্যবহার করি, একটা হচ্ছে সামটাইম, একটা হচ্ছে সামটাইম, আরেকটা হচ্ছে সামটাইমস। এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, কিভাবে বাক্যে এগুলো আমরা ব্যবহার করি, এটা ডাউট সলভের আপনি পেয়ে যাবেন, আমি একটু দেখি, আপনি পেয়ে যাবেন হচ্ছে হ্যাঁ 348 নাম্বার পেজে। তো ডাউট সলভে এরকম ইন্টারেস্টিং অনেকগুলা টপিক আমি রাখছি যেগুলো আপনার জন্য আসলে ইফেক্টিভ হবে, যেমন লাইকলি, আনলাইকলি, আনলাইক, লাইকলি, আনলাইকলি, আনলাইক, এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলো বাক্যে কিভাবে আমরা ব্যবহার করি, এই আলোচনা রাখা হয়েছে ডাউট সলভের চ্যাপ্টারটাতে। তাছাড়া অন্যান্য চ্যাপ্টার তো টপিক বেজ আলোচনা করা হয়েছে, যেমন একটু খেয়াল করেন, সরি, এখানে যে ওয়ান অফ দ্য আছে, এটা কিন্তু একটা বাক্যে খুব ইন্টারেস্টিং একটা অর্থ দেয়। এটা নিজে আমার বইয়ের একটা আলাদা টপিক, যাদের কাছে বইটা আছে তারা একটু খুলে দেখতে পারেন, আলাদা একটা টপিক আছে। এটার অর্থ হচ্ছে অন্যতম বা অনেকের মধ্যে একজন। অর্থাৎ দেখেন, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ। বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে একটি। অথবা আপনি বলতে পারেন বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। তাহলে এই ওয়ান অফ দ্যার ব্যবহারটা আসলে কিভাবে হয়, ওয়ান অফ দ্য যখন হবে তার প্লুরাল ফর্ম হবে, নাউনটা প্লুরাল ফর্মে হবে। আমরা এরকম বলি, যেমন ফর এক্সাম্পল সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সচিন টেন্ডুলকার হচ্ছে বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়গুলোর মধ্যে একজন, অথবা ভালো খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তাহলে ওয়ান অফ দ্য অর্থটা এরকম হয়। এইটা আলাদা একটা টপিক আগে আলোচনা করছি, এই জন্য আমি বলছি আমি আসলে শব্দ ধরে আলোচনা করছি, যেগুলো আপনার রাইটিং এর স্ট্যান্ডার্ডটাকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। এই বইটা নিজে যে শেষ করতে পারেন, দ্যাটস ভেরি ফাইন। যার বইটা মনে হয়েছে যে না ঠিক আছে, হাবিব স্যারের সাথে একসাথে পুরো বইটা আমি শেষ করব, তারা ওই কোর্সটা এবং বইটা দুটা মিলে আপনার খরচ পড়বে সব মিলে 1420 টাকা। অনেকের কাছে মনে হয় ভাই কোর্স ফি মনে হয় বেশি। আপনি ভাই এই একটা কোর্স আর একটা বইয়ের মাধ্যমে আপনার লাইফ টাইমের ইংলিশ নিয়ে যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আপনি
হাজার হাজার টাকা তো অনেক জায়গায়, 5-10 হাজার টাকার কোর্সেও আপনারা ভর্তি হয়েছেন এবং অনেকে অলরেডি হইতেছেন, হওয়ার কথা ভাবতেছেন, কিন্তু আপনি মাত্র একটা, এখানে কিন্তু বইয়ের দাম আছে, একটা কোর্সের দাম আছে, দুইটা মিলে আপনি 1420 টাকায় আপনার জীবনের ইংলিশ সংক্রান্ত সমস্যার কনফিউশন যা আছে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি এই কোর্স করার পরে, এই বই পড়ার এবং কোর্স করার পরে আপনার লাইফের ইংলিশ নিয়ে যত দুশ্চিন্তা এবং দুর্বলতা এবং যত ইয়া ছিল ইনশাল্লাহ কেটে যাবে। এটা আমি এমনি বলতেছি না, আমার আগের ব্যাচগুলোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আগের ব্যাচগুলো স্টুডেন্টরা স্বতঃস্ফূর্ত হবে, যারা সবগুলা ক্লাস করবেন তাদের ক্ষেত্রেই বলতেছি, যারা একটা দুইটা ক্লাস করছেন, একবার ঢুকেন আরেকবার আসেন না, ক্লাস করেন না, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কেস। কিন্তু যারা বেশিরভাগ ক্লাস করবেন বা ক্লাস করেন তাদের ক্ষেত্রে কথা বলছি, তারা অবশ্যই উপকৃত হবেন। এটা আমার স্টুডেন্টরা নিজেরাই বলে, নিজেরা বলে স্যার আমার লাইফের দেখা বেস্ট কোর্স হচ্ছে আপনার কাছে পাইছি, আমি আরও অনেক জায়গায় ইংলিশ কোর্স করছি বাট আমার কোনো ইয়া হয় না, ইমপ্রুভমেন্ট হয় নাই, বাট আপনার এখান থেকে অ্যাটলিস্ট আমি কনফিডেন্স তো পাইছি, নিজে বাক্য লিখতে পারতেছি এবং প্র্যাকটিস করলে আমি আরও অ্যাডভান্স লেভেলে পৌঁছতে পারবো। এরকম অনেক আমাদের কাছে রিভিউ আছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আসেন এখানে যে জিনিসটা আলোচনা করলাম, ওয়ান অফ দার কারণে অর্থটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে আমার এই কোর্সটা ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচ 8 আছে, এইটি আমরা 8 শুরু করব। এই কোর্স কি আপনার শুধুমাত্র রাইটিং এর কাজে লাগবে না, আপনার তো আমি ওয়ান অফ দ্য দ্বারা বাক্য শেখাবো। এবার আপনার রিডিং হ্যাবিলিটিটা কাজে লাগবে না? যারা এসএসসি পরীক্ষা দাও, তোমাদের প্যাসেজ পড়তে হয়, পড়ে বুঝে অনেক কিছু লিখতে হয়, এসে প্যারাগ্রাফ পড়ে বুঝতে হয়। তারপর আপনারা যারা অফিসিয়াল কাজে ইংলিশ রাইটিং শিখতে চান, আপনারা যারা আইএলটিএস দিবেন, ব্যাংক বিসিএস দিবেন, তাদের এই যে আমি ওয়ান অফ দ্বারা শিখাইলাম, রাইটিং শিখাইলাম, এটা আপনার কোথায় কাজে লাগবে, কোন কোন জায়গায়? রিডিংটা বুঝতে কাজে লাগবে না? আপনি তো ওয়ান অফ দ্বারা বাক্যই তৈরি করতে পারেন, তার মানে আপনি এখন রিডিং পড়লে অর্থটা বুঝতে পারবেন, তার মানে আপনার রিডিং স্কিলের জন্য কাজে লাগবে। সেম জিনিসটা আপনি স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন। তাহলে এগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, কিন্তু আমার ফোকাস থাকে অ্যাডভান্স লেভেলের বাক্যগুলা, পত্রিকার মতন করে বাক্যগুলো আপনাকে আমি শেখাবো শব্দ ধরে ধরে। এই ওয়ান অফ দ্য শব্দ একটা, সুন আফটার, লেট অ্যালোন। আমরা অনেক সময় বলি যে ধরেন আমি এরকম বললাম যে তারা 3 বেলা খাবারই জোগাড় করতে পারে না, আর শিক্ষা তো দূরের কথা। এই যে আমার এই কথার টুনটা দূরের কথা, এটা আমরা লেট অ্যালোন দিয়ে করি, লেট অ্যালোন দিয়ে করি। আবার অনেক সময় এরকম বলি না যে সরকার চাইলে এই সমস্যাটা দ্রুত সমাধান করতে পারতো, তাহলে এতে পারতো বললাম, সমাধান করতে পারতো, এটা আমরা কুড হ্যাভ দিয়ে করি, কুড হ্যাভ দিয়ে করি। তার মানে আমি আপনাকে গ্রামারের টপিক ধরে না, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, ন্যারেশন, এরকম গ্রামার টপিক ধরে না, আপনাকে ডিরেক্ট প্র্যাকটিক্যাল শব্দ, যা আপনি ভাবেন কথা, তা ডিরেক্ট প্র্যাকটিক্যালি শব্দ ধরে আলোচনা করব। এরকম অসংখ্য, আপনি বইটা জাস্ট একবার চোখ বুলালে বুঝবেন যে আসলে কি আছে বইটার ভিতরে। সো এই বইটা প্লাস কোর্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, ঠিক আছে? আসেন আরেকটু আলোচনা করি আমরা এই জায়গায়। এ দেখেন ডিউরিং আছে না, ডিউরিং আলাদা একটা টপিক বানাইছি, হুইচ ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা দুইভাবে ব্যবহার করি, একটা হচ্ছে ধরুন আমি বললাম হোয়াট, আর একটা আছে হোয়াট এভার। হোয়াট এভার, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কি কি আছে? হুইচ, হাউ, হোয়েন, হ্যাঁ, হোয়াই, এই শব্দগুলো প্রত্যেকটা আলাদা একটা টপিক হিসেবে আমি ধরছি, আলাদা টপিক ধরে আলোচনা করা হয়েছে। এবার হোয়াট এভার আলাদা টপিক, তারপর ওয়েন এভার আলাদা টপিক। হ্যাঁ, আমরা বললাম তুমি যখনই বাইরে যাও না কেন আমার জন্য একটা বই কিনে আনবা, তুমি যেখানেই যাও না কেন সন্ধ্যার মধ্যে ফিরে আসবা। হ্যাঁ, সরকার যেখানেই এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করুক জনগণ বাধা দিবে। তাহলে এই যে যেখানেই বাস্তবায়ন করুক না কেন, অথবা যেখানে বাস্তবায়ন করুক, এটাকে আমরা যেখানে বলতে আমরা ব্যবহার করি ওয়ার। তাহলে যেখানেই বাস্তবায়ন করুক না কেন এটা হবে ওয়ার এভার, ওয়ার এভার দিয়ে আমরা করি। সো ওয়ার এভার নিজে একটা টপিক বানানো হয়েছে এই বইয়ে। আপনারা জাস্ট এই বইয়ের দেখেন, যাদের কাছে বই আছে তারা এখনই চেক করতে পারেন। 101 থেকে 113 নম্বর পেজে ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে এক বাক্যের ভিতরে কিভাবে দুইটা বাক্য তৈরি করা, যুক্ত করা যায়। আরেকটা হচ্ছে ওয়ার্ড এভার, ওয়েন এভার, হুইচ এভার ইত্যাদি দিয়ে এক বাক্যের মধ্যে দুটি বাক্য তৈরি করা পদ্ধতি, এটা আলোচনা করা হয়েছে। তার মানে আমি শব্দ ধরে আলোচনা করছি। এগুলো কিন্তু আমি চাইলে বলতে পারতাম যে রিফ্লেক্সিভ প্রনাউন অথবা রিলেটিভ প্রনাউন বলা হয় এটাকে, ন্যাচারালি রিলেটিভ প্রনাউন। আমি আপনাদেরকে নাম মাথায় ঢুকাই নাই। আপনি গ্রামারটা মুখস্থ করে কি করবেন? আপনি তো রাইটিং শিখতে চান, ইংলিশ লিখতে চান, আপনি স্পিকিং করতে চান, আপনি দেখে বুঝে পড়তে চান। এটাতে রিলেটিভ প্রনাউন, এটা একটা কনজাংশন হিসেবে কাজ করছে রিলেটিভ প্রনাউনটা।
এটা আপনার জানার তো দরকারও নাই। আপনি তো গ্রামার বিশেষজ্ঞ হবেন না, আপনার এই জিনিসটা জানার দরকার নেই। আপনার দরকার প্র্যাকটিক্যালি ইংলিশ শেখা, যেই জিনিসটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমার ব্যাচে এবং বইয়েও এই জিনিসটার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছি। ওকে, দেখি আপনাদের থেকে কোনো কমেন্ট আছে কিনা। আমি আরও একটা বড় বাক্য অ্যানালাইসিস করব। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমি আরও একটা বাক্য দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অ্যানালাইসিস করার চেষ্টা করি যে কি করলো বাক্যগুলা। লাস্ট বাক্যটাই দেখেন, এটাই দেখেন। আ ভার্চুয়াল মেসেজ, এখন এই মেসেজটা ভার্চুয়াল মেসেজ সম্পর্কে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে প্রিপোজিশন, ওই সময় রিগার্ডিং দিয়ে যে ইনফরমেশনটা দিল একটু আগে দেখাইলাম, ঠিক এরকম ভাবে, হ্যাঁ আমরা এরকম বলতে পারি আ পারসন ফ্রম দ্যাট কোম্পানি, ওই কোম্পানি থেকে একজন ব্যক্তি, ফ্রম দ্যাট কোম্পানি। ঠিক একইভাবে যে পার্সন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন সাথেই যুক্ত করে দিছে, তখন আপনার সাবজেক্ট অনেক বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে, স্ট্যান্ডার্ড মনে হইতেছে। সেম গোষ্ঠী এখানে, আ ভার্চুয়াল মেসেজ ফ্রম লিঙ্কডইনস কো-ফাউন্ডার, লিঙ্কডইনের কো-ফাউন্ডারের থেকে একটা ভার্চুয়াল মেসেজ কি করা হয়েছে, ওয়াজ অলসো শেয়ার্ড, কি করা হয়েছে, শেয়ার করা হয়েছিল, প্যাসিভ ভয়েস, কারণ মেসেজ নিজেকে নিজে শেয়ার করতে পারে না। হ্যাঁ, তো এখানে এই জন্য ওয়াজ অথবা ওয়ার, তারপর শেয়ার ভার্বের তিন ফ্রম। ডিউরিং দ্য সেশনের সময়ে একটা ভার্চুয়াল লিঙ্কডইনের কো-ফাউন্ডার থেকে একটা ভার্চুয়াল মেসেজ শো করা হয়েছিল। এবার এটা সম্পর্কে এক্সট্রা হুইচ দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ডগুলা দিয়ে যুক্ত করা হয়। যেমন আই ডোন্ট হ্যাভ, আমি বললাম আই ডোন্ট হ্যাভ, আমার নাই, হোয়াট ইউ আর আস্কিং ফর, হোয়াট ইউ আর আস্কিং ফর, এই যে আই ডোন্ট হ্যাভ হোয়াট ইউ আর আস্কিং ফর, তুমি যা চাইতেছো, হোয়াট ইউ আর আস্কিং ফর, তুমি যা চাইতেছো তা আমার নাই, আই ডোন্ট হ্যাভ হোয়াট ইউ আর আস্কিং ফর এক্সাম্পল। এবং এরকম বলতে পারি আই ডোন্ট নো when he will, এটা কিন্তু কোয়েশ্চেন না, when he will come, আমি জানি না, কি জানি না, when he will come, কখন সে আসবে আমি জানি না। তাহলে এই যে ডাব্লিউ ওয়াজ দ্বারা একটা এক্সট্রা ইনফরমেশন যুক্ত করছি, একটা বাক্যের ভিতরে আরো একটা বাক্য যুক্ত করে বাক্যটাকে বড় করে ফেলছি, কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে আমরা বলি, আইএলসে অনেক বেশি কাজে লাগে। সেম গোস টু, এটা ছাড়াও আমরা আরো অনেক ইনফরমেশন দিতে পারি। যেমন বললাম হাবিব আমার নাম, হু ইজ অ্যান ইনস্ট্রাক্টর, ফর এক্সাম্পল হাবিব হু ইজ অ্যান ইনস্ট্রাক্টর, কমা দিলাম, আমি বললাম যে লাভস টু প্লে ক্রিকেট, আমি ছোট ছোট এক্সাম্পল দিয়েছি এখানে। হাবিব সম্পর্কে এক্সট্রা তথ্য দিলাম আমি আরেকটা বাক্য যুক্ত করে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। সেম গোস টু, এখানে এই কাজটা করছে, এই ভার্চুয়াল যে মেসেজটা সম্পর্কে হুইচ দিয়ে আরেকটা ইনফরমেশন দিছে, সরি এটা হচ্ছে কি হুইচ না, এটা সেশন সম্পর্কে তথ্য দিছে, সেশন হুইচ ইনক্লুডেড দ্য প্রেজেন্স অফ বিটা চেয়ারম্যান, সেশনটার মধ্যে কারা ছিল। ওকে, সো হাবিব যেমন হু দ্বারা হাবিব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিছি, এই সেশন সম্পর্কে হুইচ দ্বারা আরো বাক্য যুক্ত করা হয়েছে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। মূলত মূল সেন্টেন্সটা কিন্তু এইটা, হাবিব লাভস টু প্লে ক্রিকেট, এখানেও মূল সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে, জাস্ট এক্সট্রা ইনফরমেশন যুক্ত করে সেন্টেন্সটা বড় করে ফেলছে। সো এই জিনিসগুলা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস হোয়েন ইউ আর রাইটিং সামথিং। ওকে, সেন্টেন্স বড় করার ক্ষেত্রে। তাহলে হুইচ ইনক্লুডেড, এই সেশনটা কাকে ইনক্লুড করছে, দ্য প্রেজেন্স অফ দ্য বিডার চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যান্ড কি ফিগার্স ফ্রম দ্য আইসিটি সেক্টর, আইসিটি সেক্টর থেকে বড় প্রধান যে ফিগারগুলো আছে,
ব্যক্তিবর্গ আছে তাদেরকে মূলত এই সেশনটাতে যুক্ত করা হয়েছিল। ওকে, সো একটা বাক্য বড় হওয়ার জন্য, স্ট্যান্ডার্ড করার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার এক্সট্রা অনেক ইনফরমেশন যুক্ত করতে হয়, এগুলো নানানভাবে যুক্ত করা যায়। যেমন আপনি চাইলে ইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো, সুন আফটার, লেট অ্যালোন, ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, ইফ যুক্ত যে বাক্যগুলা, যদি যদি সরকার এই ধরনের পদক্ষেপ নিত তাহলে জনগণ আর আন্দোলন করতো না। তাহলে বাক্যটা দেখেন যদি দ্বারা, ইফ দ্বারা করা হয়েছে, বাক্যটা অনেক বড় হয়েছে। তো এই ফ্যাক্টরগুলা আমি ইফ দ্বারা, ইফকে একটা টপিক বানাইছি। সো এইভাবে শব্দ ধরে ধরে যেই শব্দগুলো আপনার রাইটিং এর মানটাকেই চেঞ্জ করে দেয়, অনেক বেশি অ্যাডভান্স এবং স্ট্যান্ডার্ড করে দেয়, এরকম করেই মূলত হচ্ছে আমার কোর্স এবং বই ডিজাইন করা। আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন, বই নিয়ে যদি নিজে নিজে পড়তে পারেন। আমি নিজে নিজে পড়ার মতন করেই তৈরি করছি, কিন্তু কেউ কেউ চায় যে ভাই আপনার সাথে কোর্সটা শেষ করব, আমার বই না আসলেও কোর্স চলমান থাকতো, কোর্স আমার সবসময় চলমান থাকবে, পাশাপাশি আমি বইটা সাজেস্ট করতেছি। মূল কথা হয়েছে এখন বই না কিনে কি কোর্স করা যাবে? হ্যাঁ যাবে, বুঝতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনি তো কোনো না কোনো একটা বই আপনি ফলো করবেন। এটা আমার বই ফলো করতে পারেন, অন্য বই ফলো করার চেয়ে আমি যেহেতু আমার কোর্স করতেছেন এই বইটা ফলো করলে বেটার। পরবর্তীতে কোর্স শেষও আপনি বইটা পড়ে নিজে নিজে এক্সাম্পলগুলো দেখে দেখে করতে পারবেন। এই বইয়ের বিশেষত্বর মধ্যে একটা বললাম যে শব্দ ধরে আলোচনা করা হয়েছে, এবং ওই শব্দটার প্রথমে ব্যবহার কোথায় আমরা কিভাবে ব্যবহার করে আলোচনা করা হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং ওই উদাহরণটা ব্যাখ্যা করা হয়েছে। তারপর ওই শব্দ থেকে, যেমন ওয়ান অফ দ্য, ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য নিয়ে আলোচনা যদি হয়, তাহলে ওয়ান অফ দ্যার প্রথমে কি, এটা কিভাবে কোথায় ব্যবহার করি, এটা নিয়ে একটা উদাহরণ, এই উদাহরণটা ব্যাখ্যা, তারপর এটা নিয়ে আরো কিছু উদাহরণ বাংলা অর্থ সহ, সব সেন্টেন্সের বাংলা অর্থ দিয়ে দেওয়া হয়েছে, এবং এই আরো কিছু উদাহরণে 5 থেকে 7টা এক্সাম্পল দেওয়া হয়েছে এই ওয়ান অফ দ্য দিয়ে। তারপর আরেকটা টপিক রাখা হয়েছে, সেটা হচ্ছে ওই যে 5 থেকে 7টা এক্সাম্পল দিলাম ওইগুলার বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ যুক্ত করে দেওয়া হয়েছে, বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ যুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে কয়টা ধাপ, এই টপিকটার আন্ডারে ব্যবহার, সেটা থেকে একটা এক্সাম্পল, এক্সাম্পলটার ব্যাখ্যা, আরও কিছু উদাহরণ বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে, এখানের একটা যেমন যে উদাহরণ ব্যবহার করা হয়েছে সেটাও বাংলা অর্থ সহ ব্যবহার করা হয়েছে। তারপর ওই যে 5-7টা আরও কিছু উদাহরণে বাংলা অর্থ ব্যবহার করা হয়েছে, সেই উদাহরণগুলোর ভিতরে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আছে সেগুলো নিয়ে, হ্যাঁ, আর সে এখানে কিভাবে উপরের বাক্যগুলো থেকে শব্দার্থ, এই হেডিংয়ে আপনার ভোকাবুলারিগুলা ব্র্যাকেটে বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই বইটা পড়লে আপনার অ্যাডভান্স রাইটিং, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত রাইটিং, ভোকাবুলারি সব কিছুর জন্য কাজে লাগবে, রিডিং হ্যাবিটের জন্য অনেক বেশি কাজে আসবে। সো তাহলে নিউজ পেপারের মতন ইংলিশ রাইটিং শেখা ইম্পসিবল কিছুই না, জাস্ট আপনার একজন ভালো মেন্টর লাগবে, যে কিনা আপনার ওই কি নোটগুলা, কি বিষয়গুলা, প্রধান বিষয়গুলা আপনাকে ফিগার আউট করে দিবে। এটাই হচ্ছে মূল বিষয়। এই জায়গাটাতে আমি মূলত আপনাদেরকে হেল্প করব। আই এম নট ইউর টিচার, আই এম ইউর ইনস্ট্রাক্টর। আমি আপনাকে গাইড করব, আপনাকে ধরে ধরে দেখাই দিব, আপনি নিজের মতন করে শিখতে হবে এবং আপনি পারবেন। যেহেতু আমার আগের 7টা ব্যাচের এক্সপিরিয়েন্স, 7টা ব্যাচে আমি কমপক্ষে 7 দোকানে 1400, কমপক্ষে কোনো ব্যাচে 400, 350, 450 স্টুডেন্ট ছিল। এটা মাইনাস সব বাদ দিলেও 1400 থেকে 1500 স্টুডেন্ট কমপক্ষে আমার আগের 7টা ব্যাচে ছিল। ওকে, সো তাদের বেশিরভাগ সংখ্যক আপনার যারা এখানে কারা ভর্তি হয়, যারা পারে না তারাই তো ভর্তি হয়। তো তারা যেহেতু ডেভেলপ করতে পারছে, তারা যেহেতু যদি আমার এমন হইতো যে আমার কোর্স কেউ বুঝে না, পড়তে পারে না, তাহলে কি আমি ব্যাচ 7-এর পরে ব্যাচ 8 রান করতে পারতাম? ইম্পসিবল, অসম্ভব। আমি আরও রান করা প্ল্যান করছি। কেন? কারণ শিক্ষার্থীরা আমার স্টাইলটাকে পছন্দ করতেছে, তারা অ্যাকসেপ্ট করতেছে, তারা ভর্তি হইতেছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাই। দেখা হবে ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি ক্লাস নিয়ে, তো দেখা হবেই, আর পেইড বেসে দেখা হচ্ছে। এবং সবশেষ নিঃসন্দেহে চোখ বুঝে এই ফ্রি হ্যান্ড ইংলিশ ফ্রি হ্যান্ডিং বইটা আপনি কালেক্ট করতে পারেন। বেশ কিছু লাইব্রেরিতে দেওয়া হয়েছে, কোন কোন লাইব্রেরিতে আছে এটা জানতে পারবেন পেজে মেসেজ করলে। তাছাড়া আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি এই বইটা, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং রিটেন বাই হাবিব রহমান। এই বইয়ের যেহেতু আমি আলাদা কোনো নাম দিই নেই, আপনি হাবিব রহমান নাম দেখে
আপনি এই বইটা সংগ্রহ করবেন। থ্যাংক ইউ সো মাচ। শিখতে থাকুন, জানতে থাকুন, ইনশাল্লাহ আপনার কেরিয়ারে ভালো কিছু করবেন। থ্যাংক ইউ সো মাচ।